সো এখন আমরা দেখবো একটা মেথড ওভারলোডিং বলে একটা জিনিস। তো লেটস সে আমি একটা মেথড প্রথমে লিখি। তো মনে করি প্রোডাক্টের একটা প্রাইস আছে, প্রপার্টি গেট সেট। সো আমি ডিসকাউন্টের জন্য একটা মেথড লিখলাম গেট ডিসকাউন্ট। সো ধরে নেই এখানে আমার একটা হচ্ছে গিয়ে প্রাইভেট ডাবল ডিফল্ট ডিসকাউন্ট আছে, যেটা হচ্ছে যে 10। ঠিক আছে। তো এখানে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করার সাথে সাথে একটা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, এটা করা যায়। তো যাই হোক, এখানে আমি কোনো প্যারামিটার নেই নাই মেথডের, গেট ডিসকাউন্ট বলছি। তো যেহেতু কত পার্সেন্ট ডিসকাউন্ট বলি নাই, তাই এখানে ডিফল্ট ডিসকাউন্ট ইউজ করে আমি ডিসকাউন্ট ক্যালকুলেশন করব। সো প্রাইস ইনটু ডিফল্ট ডিসকাউন্ট ডিভাইডেড বাই 100। ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা ডিসকাউন্ট ক্যালকুলেশন মেথড। সো আরেকটা মেথড আমি তৈরি করলাম সেম নামে, পাবলিক ডাবল গেট ডিসকাউন্ট। কিন্তু এখানে আমি আবার হচ্ছে গিয়ে কাস্টমাইজ ডিসকাউন্ট অ্যামাউন্ট দিতে যাচ্ছি। তো এখানে আমি আর ডিফল্ট ডিসকাউন্ট ইউজ করব না। এখানে আমি হচ্ছে গিয়ে যে ডিসকাউন্টটা আমার পাঠানো হয়েছে প্যারামিটারে, সেটা আমি দিয়ে ক্যালকুলেশন করেছি। দেখেন দুইটা ভেরিয়েশন। সো এখন এখানে দেখেন একই নামে দুইটা মেথড, রাইট? শুধু প্যারামিটারটা আলাদা, এখানে কোনো প্যারামিটার নাই, এখানে আছে। সো এই জিনিসটাকে বলে মেথড ওভারলোডিং। ঠিক আছে, মেথড ওভারলোডিং। সো এখানে আমি মেথড ওভারলোডিং করলাম। ঠিক আছে। তো আমার একই নামে দুইটা মেথড আছে, এটা হচ্ছে মেথড ওভারলোডিং। তো শুধু পার্থক্য হচ্ছে প্যারামিটার দিয়ে। এটা সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনাকে মেথডের নাম ডিফারেন্ট ডিফারেন্ট দিতে হচ্ছে না। মনে করেন এখন একটা দিলেন এরকম, যদি মেথড ওভারলোডিং করা না যাইতো, লেটস সে যদি এরকম করা না যাইতো যে একই নামে আপনি মেথড রাখতে পারেন, যেমন আমি যদি এখন এটা কেটে ফেলি, তাহলে এখানে এরর দিচ্ছে, কারণ দুইটার প্যারামিটার সেম। ঠিক আছে। তো এখন তাহলে ওভারলোডিং ছাড়া আরেকটা সলিউশন চিন্তা করেন যে কিভাবে আপনি হচ্ছে গিয়ে এই এররটা সলভ করতে পারেন। এখানে কেন এরর দিচ্ছে? কারণ এটা একটা মেথড, এটা একটা মেথড, দুইটা মেথডও সেম হয়ে গেল, তাই না? এটাও কোনো প্যারামিটার নাই এরকম, এটাও এরকম। তো আপনি যখন কল করবেন কোনটাকে কল করবে, এটাকে কল করবে না এটাকে কল করবে? আপনি যখন একটা মেথড কল করবেন তখন কোনটাকে কল করবে, এটাকে না এটাকে? কোনো উপায় আছে বোঝার? নাই। তো কিভাবে সলভ করবেন? আর আপনি সলভ করতে পারেন, এখানে হয়তো নাম চেঞ্জ করে দিতে পারেন যে উইথ ডিসকাউন্ট অ্যামাউন্ট। ঠিক আছে। তো তখন হয়তো আপনি এটাকে সলভ করতে পারবেন, তাই না? তখন আর এরর দিচ্ছে না, দুইটা নাম আলাদা হয়ে গেল। এখন মনে করেন আরো একটা আসলো, তো সেটারও নাম আলাদা করলেন। তো এরকম করে আপনাকে কত নাম চিন্তা করতে হবে, প্রচুর নাম চিন্তা করতে হবে। কিন্তু দেখেন যে আসলে কাজ কিন্তু ডিসকাউন্ট ক্যালকুলেট করা, সিম্পল নাম থাকলেই হয়তো। তো এই যে লেজ লাগাইতে হয়েছে এই পার্টটা, হ্যাঁ, এটা কেন হয়েছে? কারণ হচ্ছে মেথড ওভারলোডিং ফিচার লেটসে অ্যাভেলেবল না, এই কারণে। সো আমরা বুঝতে পারছি যে মেথড ওভারলোডিং এর ফিচারের কারণে আমাদের মেথডের নামগুলা সিম্পলিফাই হয়ে যায়। আমরা খুব সুন্দরভাবে নাম যেমন ইচ্ছা তেমন দিতে পারি, শুধু আমাদের প্যারামিটার ডিফারেন্ট করে আমরা একই নামে মেথড রেখে একাধিক ফাংশনালিটি ইমপ্লিমেন্ট করতে পারি। তো আমাদের আলাদা করে আর মেথডের নাম চিন্তা করতে হয় না। এবং যখন আমরা হচ্ছে গিয়ে এখানে ইউজ করব, তো আমি যখন এই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, দেখবেন এখানে একটা অ্যারো কি চলে আসছে, 1 of 2। এবং আমাকে দুইটা মেথডই দেখাচ্ছে, এই যে গেট ডিসকাউন্ট, এটা হচ্ছে এমটি প্যারামিটারটা, আর একটা যদি অ্যারো কি প্রেস করি তাহলে এই যে উইথ প্যারামিটারটা। তো আপনারা যদি ভিজুয়াল স্টুডিওতে আগে ডট দিয়ে বিভিন্ন যেসব বিল্ট ইন লাইব্রেরি, যেমন কনসোল ডট রাইট লাইন বা অন্যান্য বিভিন্ন জিনিস
ইন্টিজার ডট পার্স এগুলোর ক্ষেত্রে যদি এরকম অ্যারো দেখে থাকেন এবং অ্যারোতে ক্লিক করে যদি এরকম দেখে থাকেন, তাহলে এখন আপনারা বুঝতে পারার কথা সেগুলো আসলে কি ছিল। ঠিক আছে? তো সো যেমন সে ফর এক্সাম্পল আপনি যদি ইন্ট ডট পার্স এখানে দেন, তাহলে দেখেন যেখানে 8টা ওভারলোড আছে। ঠিক আছে? একটা স্ট্রিং নেয়, একটা স্ট্রিং এর সাথে আই ফরম্যাট প্রোভাইডার নেয়, একটা স্ট্রিং এর সাথে নাম্বার স্টাইল নেয়, একটা হচ্ছে গিয়া বাইট নেয়, বাইটারে, তারপরে হচ্ছে গিয়া প্রোভাইডার, একটা হচ্ছে রিড অনলি স্প্যান তার সাথে প্রোভাইডার, তারপর আবার একটা স্ট্রিং এস নাম্বার স্টাইল আই প্রোভাইডার। ঠিক আছে? কতগুলা ওভারলোড আছে? ঠিক আছে, 8টা ওভারলোড আছে এই মেথডের। তো এরকম ডট নেটে যেসব বিল্ট ইন মেথড আছে বেশিরভাগই আপনারা দেখবেন এরকম ওভারলোড আছে। ঠিক আছে? সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে মেথড ওভারলোডিং। একই নামে মেথড রেখে প্যারামিটার ডিফারেন্ট করে। প্যারামিটার এখন আপনি বলতে পারেন যে প্যারামিটার কি একটাতে খালি থাকবে আর একটাতে একটা থাকবে, এরকম না। আপনি যত ভাবে পারেন প্যারামিটার ডিফারেন্ট করতে পারেন। ঠিক আছে? তো লেটস সে হচ্ছে গিয়ে ডাবল ম্যাক্স ডিসকাউন্ট, ডাবল ডিসকাউন্ট অ্যামাউন্ট। তো লেটস সে প্রাইস ইন্টু ডিসকাউন্ট অ্যামাউন্ট divided by 100. তো এই যে এখন এটা আরেকটা ওভারলোড হয়ে গেল। হ্যাঁ, সো আপনি ডেটা টাইপ ডিফারেন্ট দিয়েও ওভারলোড করতে পারেন। সেলের আমি জাস্ট এক্সাম্পলের জন্য একটা দেখাই। সে আমি একই নামে একই সংখ্যক একই প্যারামিটার দিয়ে করলাম। এখানে আমি হচ্ছে গিয়ে জাস্ট এখানে এরর দিচ্ছে। কেন দিচ্ছে? কারণ এটার এটা ম্যাচ হয়ে গেছে। রাইট? দুইটা সেম টু সেম। তো এখন কল করলে কোনটাকে কল করবে? সো আমি যদি এখানে জাস্ট লেটস সে ম্যাক্স ডিসকাউন্টটা ইন্টিজার করে দেই, তাহলে কিন্তু ঝামেলা খতম হয়ে যাবে। ঠিক আছে? এখন আবার হচ্ছে গিয়ে আপনি লেটস আরো একটা বানাইলেন। তো এখন আবার এটা আর এটা সেম হয়ে গেল। এখন যদি আপনি এটা সামনে পিছনে করে দেন, তাহলে আবার ঝামেলা খতম হয়ে যাবে। সো জাস্ট প্যারামিটারে যে কোনো ভাবে আপনি ডিফারেন্স আনতে পারলেই হলো। এটা ডেটা টাইপ দিয়ে হোক, সিরিয়াল ডেটা টাইপের ডিফারেন্ট করে হোক, তবে ভেরিয়েবলের নাম কোনো ম্যাটার করে না। ঠিক আছে? আপনার এখানে ভেরিয়েবলের নাম যদি ডিফারেন্ট হয় তাতে কিছু যায় আসে না, শুধুমাত্র ডেটা টাইপটা ইম্পর্টেন্ট এবং ডেটা টাইপের অর্ডারটা ইম্পর্টেন্ট এবং কোয়ান্টিটি প্যারামিটারে ইম্পর্টেন্ট। কয়টা প্যারামিটার, ডেটা টাইপ কি এবং ডেটা টাইপের অর্ডার গুলা কি, এই তিনটার উপরে বেস করে ওভারলোড হয়। হ্যাঁ, রুবেল বলেন। আর প্যারামিটার যদি সেম হয় সেক্ষেত্রে আমরা বললেন যে ওটা কিভাবে করবো? কি ক্লিয়ার হলো না আমার? একটু আপনি বললেন, আমি বুঝতে পারলাম না যে কি ক্লিয়ার হয় নাই। আর ওই যে প্যারামিটার যদি স্যার সেম থাকে, যেটা আমরা বলবো, কোথায়? সেক্ষেত্রে আমরা প্যারামিটার তো সেমই আছে। এই যে সেম আছে না? জি স্যার। হ্যাঁ, তাহলে স্যার ডাটা টাইপটা চেঞ্জ করে দিলে কি হচ্ছে স্যার এভাবে? মানে এই দুটার মধ্যে পার্থক্য কি? এটা আর এটার মধ্যে পার্থক্য কি? জি স্যার, বুঝতে পারছি। মানে ভ্যালু খালি শুধু ডাটা টাইপটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে। আপনার মাইক্রোফোনে প্রবলেম, তো এই জন্য আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তো যাই হোক, মাইক্রোফোনটা একটু সবাই হচ্ছে ঠিক করে রাখবেন, না হলে আসলে কমিউনিকেশনে অনেক প্রবলেম হয়ে যায়।
আমিও আপনাদের প্রশ্ন বুঝতে পারি না, আপনারাও হয়তো আমার কথা ঠিক মতো শুনতে পান না। হ্যাঁ, এত টাকা দিয়ে কোর্স করতেছেন, একটা মাইক্রোফোন হচ্ছে গিয়ে অবশ্যই ঠিক রাখা দরকার, জরুরি। হ্যাঁ, অনেকেরই মাইক্রোফোন ঠিক থাকে না কোর্সে, এটা খুব সমস্যা করে। হ্যাঁ, সাইফুল বলেন, সরি, তৌসিফুল বলেন। স্যার, সবগুলা মেথডের রিটার্ন টাইপ কি সেম হবে অলওয়েজ? হ্যাঁ, রিটার্ন টাইপ সেম হবে। রিটার্ন টাইপের উপরে অবশ্য সিগনেচার খুব একটা ডিফার করে না, বাট লেটস এটা আসলে আহ, মানে আপনি ওভারলোড করতে পারবেন না রিটার্ন টাইপ ডিফারেন্ট দিয়ে। মনে করেন যে আপনি এই নামে হচ্ছে গিয়ে আর একটা মেথড লিখলেন, কিন্তু এটা রিটার্ন টাইপ দিয়ে দিলেন ইন্টিজার। আচ্ছা, ইন্টিজার নাম মনে করি ডেসিমাল, তাও কিন্তু এটা এরর দিচ্ছে যে আসলে এটা ওভারলোড করতে পারছে না, কারণ সেম টু সেম ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। অলরেডি ডিফাইন্স এ মেম্বার, সো আপনি ডেটা টাইপ ডিফারেন্ট করলেও এটা ওভারলোড হবে না। ওকে স্যার। ওকে, সো মেথড ওভারলোডিং যদি বুঝে থাকি, তো আমরা তো জানি যে কনস্ট্রাক্টর ওয়ান কাইন্ড অফ মেথড, তাইলে কনস্ট্রাক্টরেও ওভারলোডিং করা সম্ভব, যেমনটা গতদিন আমরা একটু দেখেছিলাম। সো লেটস আমরা এখানে একটা কনস্ট্রাক্টর লিখি, তৌসিফুল আপনি হাত নামিয়ে দিতে পারেন। সো আমার এটা একটা কনস্ট্রাক্টর, রাইট? তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে ডাবল প্রাইস, প্রাইস ইকুয়াল টু প্রাইস, এটা একটা কনস্ট্রাক্টর। সো এখানে কি হলো, প্যারামিটার ডিফারেন্ট, রাইট? প্রথমটাতে একটাই শূন্য প্যারামিটার, এখানে হচ্ছে গিয়ে একাধিক একটা প্যারামিটার, তাই এটা কি হলো, কনস্ট্রাক্টর ওভারলোডিং হয়ে গেল। ঠিক আছে, তো আরেকটা ওভারলোডিং করা যেতে পারে, পাবলিক প্রোডাক্ট ডাবল প্রাইস ডিফল্ট ডিসকাউন্ট, প্রাইস ইকুয়াল টু প্রাইস আর ডিফল্ট ডিসকাউন্ট ইকুয়াল টু ডিফল্ট ডিসকাউন্ট। আমার তাহলে এখানে তিনটা কনস্ট্রাক্টর আছে ওভারলোড করা অবস্থায়। তো একটা জিনিস, সেটা আমি বলেছিলাম কিনা আপনাদেরকে আমার মনে নাই, তো আবার বলি। সেটা হচ্ছে যে এক সময় কিন্তু এই ক্লাসে একটাও কনস্ট্রাক্টর ছিল না, রাইট? আমি একটু আগেই মাত্র এই তিনটা লিখলাম, তাই না? তিনোটাই লিখেছি, ইভেন প্রথমটাও ছিল না একটু আগে, রাইট? ঠিক কিনা? তাও কিন্তু আমি হচ্ছে গিয়ে এখানে প্রোডাক্ট প্রোডাক্ট ইকুয়াল টু নিউ প্রোডাক্ট লিখতে পেরেছি। এটার কারণ হচ্ছে যে আমরা যদি কোনো কনস্ট্রাক্টর না লিখি ক্লাসের মধ্যে, তাও একটা কনস্ট্রাক্টর হিডেন অবস্থায় থাকে। তো এটাকে আমরা বলি ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে, এবং ডিফল্ট কনস্ট্রাক্টরের কোনো প্যারামিটার থাকে না। আহ, এটার মতোই হয়, কিন্তু এটা ডিফল্ট ভাবে থাকে, আমাকে লিখতে হয় না। আমি যদি কোনো একটা কনস্ট্রাক্টর লিখি, সেটা এটা হোক, এটা হোক, এরকম হোক, যে কোনো সংখ্যক প্যারামিটার সহ যদি আমি একটা কনস্ট্রাক্টর লিখি, তো ডিফল্ট কনস্ট্রাক্টরটা উধাও হয়ে যায়। ঠিক আছে, ওটা আর থাকে না। সো লেটস সে আমি এটা লিখলাম না, শুধু এই নিচে দুইটা লিখলাম। তো তখন কিন্তু আর আমার এই যে এখানে যেটা আছে এটা কাজ করবে না, যে এরর দিচ্ছে। কারণ যেহেতু বললাম যে ডিফল্ট কনস্ট্রাক্টর উধাও হয়ে যায়, আর ডিফল্ট কনস্ট্রাক্টরটা হচ্ছে প্যারামিটারলেস। সো আমার এখানে আমি প্যারামিটারলেস কনস্ট্রাক্টর ব্যবহার করেছি। তো যেহেতু আমি এখানে দুইটা প্যারামিটার ওয়ালা কনস্ট্রাক্টর লিখেছি, তাই ডিফল্ট কনস্ট্রাক্টরটা নাই হয়ে গেছে, একটা লিখলেও নাই হয়ে যেত। সো যদি আমার ডিফল্ট কনস্ট্রাক্টর লাগে, তখন আমাকে ম্যানুয়ালি ডিফল্ট কনস্ট্রাক্টরের মতোই একটা এমটি কনস্ট্রাক্টর লিখতে হবে, যদি লাগে তো। ঠিক আছে, এখন প্রবলেম সলভড। বাট যদি একটাও কনস্ট্রাক্টর না থাকে, লেটস আমি তিনোটা ফেলে দেই, তখন কিন্তু এখানে কোনো প্রবলেম করছে না, কারণ তখন ডিফল্ট কনস্ট্রাক্টর ইউজ হচ্ছে। সো এখন যেটা ইউজ হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর, কারণ ক্লাসে কোনো কনস্ট্রাক্টরই নাই। আর যদি এভাবে লিখি, তাহলে এখন কিন্তু এমটি কনস্ট্রাক্টরটা ইউজ হচ্ছে, এখন কিন্তু ডিফল্ট কনস্ট্রাক্টরটা ইউজ হচ্ছে না, এখন হচ্ছে কোনটা, এটা ইউজ হচ্ছে। আর যদি আমি প্যারামিটার দেই, তাহলে যে কয়টা প্যারামিটার দিব, সেই কয়টা প্যারামিটার ওয়ালা কনস্ট্রাক্টরটা কল হবে। যদি একটা দিই তাহলে এটা কল হবে, যদি দুইটা দিই তাহলে এটা কল হবে। এবং অবশ্যই ডেটা টাইপ ম্যাচ করতে হবে। যদি আমি এখানে হচ্ছে গিয়ে ইন্টিজারের জায়গায় ডাবলের জায়গায় স্ট্রিং পাঠাই, তাহলে কল হবে না, এরর হবে, কারণ এখানে কোনোটাতেই স্ট্রিং নাই।
তো এটাকে বলা হচ্ছে তাহলে কি কনস্ট্রাক্টর ওভারলোডিং। এবং ডিফল্ট কনস্ট্রাক্টর কি সেটাও বললাম। হ্যাঁ, শিশির বলেন। স্যার সি শার্পে কি কপি কনস্ট্রাক্টরের মতো কোনো কনসেপ্ট আছে? কপি আমি কনস্ট্রাক্টর। বলতে পারবো না। এখানে দেখেন এক একটা ল্যাঙ্গুয়েজে এক একটা টার্ম ইউজ হয়, এবং ইভেন সবগুলা ল্যাঙ্গুয়েজ আমি জানিও না হোয়াট ইজ কপি কনস্ট্রাক্টর। তো এখানে আমরা ইভেন অন্যান্য তার ফিচারের সাথে ম্যাপ না করে আমরা আসলে যে ল্যাঙ্গুয়েজটা দেখি সেই ল্যাঙ্গুয়েজের ফিচার দেখাই ভালো হবে। কারণ অনেক সময় ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক অনেক কিছু অনেক জায়গায় থাকে, যেটা আবার অন্য ল্যাঙ্গুয়েজে থাকে না। তো সি শার্পে এমন অনেক কিছু আছে যেটা হয়তো বা আবার অন্য ল্যাঙ্গুয়েজে নাই। যেমন আমরা যে যে ডিফল্ট প্রপার্টি লিখলাম, এটা জাভাতে নাই আই থিঙ্ক। হুম। তো জাভাতে আপনাকে সম্ভবত হচ্ছে গিয়ে ডিফল্ট মানে ডিফল্ট প্রপার্টি তো অটো প্রপার্টি তো না। বেসিক্যালি যেটা হচ্ছে জাভাতে যেটা থাকে সেটা হচ্ছে যে গেট সেট মেথড গেট লিখতে সেট হয় করতে সম্ভবত। হয়। হুম। তো ওগুলো এরকম আর কি। use করা যায়। জি স্যার, থ্যাংক ইউ। তো এরকম বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কিছু পার্থক্য থাকে, তবে সি ঘরানার যেসব ল্যাঙ্গুয়েজ, যেমন মনে করেন আপনার সি, সি প্লাস প্লাস, জাভা, সি শার্প, জাভা স্ক্রিপ্ট ইভেন, হ্যাঁ, এগুলো সব, ইভেন পিএইচপি, এগুলো সবগুলোর মধ্যে অনেক কিছুতে মিল পাবেন। যেমন লুপ, ইফিলস, মেথড, ক্লাস, অনেক কিওয়ার্ড সেম, অনেক কনসেপ্ট সেম। তারপরে যেমন পিএইচপি তে আপনি সম্ভবত ওভারলোডিং করতে পারেন কি, ওভারলোডিং করা যায়, ওভাররাইডিং করা যায় না পিএইচপি তে। ঠিক আছে, আমরা আবার একটু পরে ওভাররাইডিং দেখবো, মেথড ওভাররাইডিং। তো ওভাররাইডিং করা যায় না কথাটা ঠিক না, হয়তো আমার এখন ঠিক মনে পড়ছে না, বাট বেসিক বিষয়টা হচ্ছে যে মানে ওভাবে না যেভাবে আমরা সি শার্পে করি। এমনিতে আলাদা করে লিখলে হয়ে যায়, সেম মেথড লিখলে হয় কি না আমার এখন ঠিক মনে পড়ছে না। যাই হোক, কোনোটাটা আমরা কনফিউজ না করি, কারণ একটা ল্যাঙ্গুয়েজ শেখার সময় সব সময় ওই ল্যাঙ্গুয়েজেই ফোকাস রাখা উচিত। কোনো ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে গিয়ে ম্যাচ করাতে গেলে প্যাচ লেগে যায় অনেক বেশি। অনেকেই অনেক সময় অন্য ল্যাঙ্গুয়েজ জানে এবং ওই ল্যাঙ্গুয়েজের মতো করে চিন্তা করার চেষ্টা করে। তো কিছু জিনিস সেম যেটা সেটা প্রবলেম নাই, বাট অন্যটা নিয়ে প্রবলেম আছে। তো এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং। তো আমরা একটা মেথডের ভিতরে কিন্তু আরেকটা মেথড কল করতে পারি। ঠিক আছে, যেমন মনে করেন এই যে দুইটা মেথড, লাস্টের যে দুইটা মেথড লিখলাম আমি, এই দুইটা মেথডের মধ্যে পার্থক্য কি? আহ, একটা হচ্ছে কি ইন্টিজার আগে ডাবল পরে, আর একটা হচ্ছে ডাবল আগে আর ইন্টিজার পরে, তাই না? শুধু তা না, মানে ভেরিয়েবলের নাম মানে কি কারণে ভেরিয়েবলটা সেটাই আসলে রিভার্স অর্ডারে লেখা হয়েছে, রাইট? প্রথমে হচ্ছে ম্যাক্স ডিসকাউন্ট, এখানে এখানে ম্যাক্স ডিসকাউন্ট পরে। এই তো পার্থক্য, আর কোনো কোডে পার্থক্য আছে? নাই কিন্তু, তাই না? একদম হুবহু সেম টু সেম কোড আমি হচ্ছে গিয়ে এখানে লিখেছি। তো আপনার মনে হচ্ছে না এটা কোড ডুপ্লিকেশন? মানে আমি এই জায়গায় যে কোডটা লিখলাম এই কোডটা তো ডুপ্লিকেশন, ইভেন এই কোডটাও ডুপ্লিকেশন, তাই না? তো যাই হোক, উপরেরটাকে আপাতত ছেড়ে দিলাম, লেটসে নিচের দুইটা নিয়ে কথা বলে। তো এই কোডটা কিন্তু ডুপ্লিকেশন। কোড ডুপ্লিকেশন সব সময় অ্যাভয়েড করতে হবে। অনেক ক্ষেত্রে আপনারা হয়তো এটাকে কেয়ারই করবেন না, যে আচ্ছা আছে তো আছে, কপি করেই তো লিখছি, সমস্যা কি? আপনি তো কপি করেই লিখছেন, কিন্তু যার মডিফাই করতে হবে তার দুই জায়গায় মডিফাই করতে হবে কিনা। ঠিক আছে, সো এইরকমই হচ্ছে গিয়ে কোড ডুপ্লিকেশন এবং কোড কপি করা যাবে না এভাবে করে। হ্যাঁ, তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর এটা একটা মূল কনসেপ্ট, যে আপনি কোড ডুপ্লিকেশন করবেন না, অলওয়েজ কোডকে রিইউজ করতে হবে। তো এখন তাহলে কি করা যেতে পারে আমার এখানে? দেখেন, শুধু প্যারামিটার অর্ডারটা ডিফারেন্ট, ভিতরের কোড সেম, তাহলে আমি কেন হচ্ছে গিয়ে শুধু শুধু এই কোডটা বডিটা লিখবো? আমি এটা করতে পারি না যে রিটার্ন গেট ডিসকাউন্ট, তারপরে হচ্ছে গিয়ে আমি এখানে কি ম্যাক্স ডিসকাউন্ট প্রথমে, তাই না? তো আমি ম্যাক্স ডিসকাউন্টের ভ্যালুটা প্রথমে দিয়ে দিলাম, আর হচ্ছে গিয়ে ডিসকাউন্ট অ্যামাউন্টটা পরে দিয়ে দিলাম। কাজ হবে না? হবে কি হবে না? জি স্যার, হবে। সো এইভাবে বুদ্ধিমানের মতো কোড লিখতে হবে, ঠিক আছে? সো যদিও এই কেসটাই আসলে অ্যাবসার্ড, যে আমি জাস্ট প্যারামিটারের অর্ডার চেঞ্জ করার জন্য দুইটা মেথডের ভার্সন বা ওভারলোড তৈরি করব, এটা আসলে খুব একটা মেক সেন্স করে না। বাট যদি লেটস সে সামহাও তাও করি, তাও আমি এভাবে করেই আসলে জিনিসটা মিটিগেট করব, হয়তো কোনো কারণে এটা লাগতে পারে। তো যাই হোক, এরকম করে আমি কি করলাম তাহলে? অ্যাকচুয়ালি এই যে কাজ সেরে ফেললাম, ঠিক আছে? তো কি হইলো, এই মেথডটা আসলে এই মেথডটাকে কল করবে, তাই না? এই মেথডটা এই মেথডটাকে কল করছে।
করে কাজ করে নিচ্ছে। তো আমি কি করতে পারি, এভাবে করে কিন্তু একটা মেথডের ভিতরে আবার সেম অন্য মেথডকে কল করতে পারি। এটা কিন্তু মেথডের ক্ষেত্রে প্রযোজ্য। তো কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেখানে কি করবো, এখানে কি লিখবো আমি? এখানে লেটসে আমি চাচ্ছি যে এই যে এটা এটাকে কল করবে। ঠিক আছে, কাইন্ড অফ লাইক এরকম করে যে প্রোডাক্ট, তারপরে হচ্ছে গিয়ে প্রাইস, তারপরে এখানে কমা দিয়ে লেটসে ডিফল্ট ডিসকাউন্ট 10। তো এটা তো করা যাবে না। ঠিক আছে, কারণ কনস্ট্রাক্টরকে আপনি এভাবে কল করতে পারেন না। কনস্ট্রাক্টর কল করতে হলে অলওয়েজ আপনাকে নিউ দিয়ে করতে হয়। কিন্তু নিউ দিয়ে যদি আপনি করেন তাহলে তো ইনস্ট্যান্স তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি তো এখানে ইনস্ট্যান্স তৈরি করতে চাচ্ছি না। আমি চাচ্ছি এই ইনস্ট্যান্স তৈরির জন্য বাইরে থেকে আমাকে এই কনস্ট্রাক্টরে কল দেওয়া হয়েছে, আমি জাস্ট এটা ফরওয়ার্ড করে দিতে যাচ্ছি এর কাছে। তো এখানে যদি আমি করি তাহলে তো একটা নিউ ইনস্ট্যান্সই তৈরি হয়ে গেল, আর এটা তো আমি রিটার্ন পাঠাইতে পারবো না। এখান থেকে তো কোনো রিটার্ন টাইপই নাই। হ্যাঁ, যে আমি এখান থেকে নিউ তৈরি করে আবার এটা রিটার্ন করে দিব। এটা করা গেলেও হয়তো, কিন্তু সেটা তো উপায় নাই, কারণ এখানে কোনো রিটার্নই নাই। কনস্ট্রাক্টর থেকে কোনো কিছু রিটার্ন করা যায় না, তাহলে এটা তো করা যাচ্ছে না। তাহলে কি করবো আমি? সো আমার এরকম এরকম সমস্যাও বা এরকম প্রয়োজনীয়তাও পড়তে পারে যে আমি একটা কনস্ট্রাক্টর আবার এটার মধ্যে এভাবে করে ডুপ্লিকেট না করে এটা দিয়ে কাজ চালাই নিতে চাচ্ছি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং। তো সেটার জন্য যেটা করতে হয়, কোলন দিয়ে দিস লিখতে হয়। এই দিস মানে হচ্ছে আরেকটা কনস্ট্রাক্টর, মানে সেম ক্লাসকে বোঝাচ্ছে আর কি। তো আমি এখানে হচ্ছে গিয়ে প্রাইস, এই যে প্যারামিটার যেগুলো আছে এখানে সেগুলো এখানেও পাওয়া যাবে, এটা দিব। আর কমা দিয়ে হচ্ছে গিয়ে লেটসে আমি 10 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে তাহলে আর আমার কিছু লিখতে হবে না। এখানে বডি কিছু লেখার দরকার নেই, কারণ আমার এই কলটা কি হচ্ছে, এখানে চলে আসছে। এখানে এসে তো প্রাইস সেট হচ্ছেই। তো আমি যে প্রাইস এখানে সেট করতে চাচ্ছিলাম সেটা তো অলরেডি হয়ে গেল, সাথে ডিফল্ট ডিসকাউন্টও সেট হয়ে গেল। ঠিক আছে, তো এখন মনে করেন যদি এইটাকেও আমি এরকম করে চেনিং করতে চাই তাহলে সেটাও করা যাইতে পারে। যেমন মনে করেন দিস 0 10, রাইট? সো এক্ষেত্রে কি হচ্ছে, আমার অ্যাকচুয়ালি এই কনস্ট্রাক্টরটাকেই সবাই আসলে ইউজ করছে। ঠিক আছে, তো আমি ভায়া হয়ে এইটার কলটাকে আসলে ফরওয়ার্ড করে দিচ্ছি এখানে। বা আমি হয়তো এটা করতে পারি যে এইটা আমি হচ্ছে গিয়ে দিয়ে দিলাম, তাহলে এইটার কলটা ফরওয়ার্ড হয়ে গেল এটার কাছে, আর এইটার কলটা ফরওয়ার্ড হয়ে গেল এটার কাছে। ঠিক আছে, সো এর ফলে আমাকে এই দুইটা জায়গায় আর কোনো বডি লিখতে হলো না। এখন আমরা যে কোড লিখেছি এটা খুব সিম্পল কোড, তাই আপনার কাছে মনে হইতে পারে লিখলেই বা কি সমস্যা ছিল। হ্যাঁ, কিন্তু যেটা বললাম যে কোড ডুপ্লিকেশন এক লাইনও যদি হয় সেটা অ্যাভয়েড করা উচিত। আর আমাদের বেশিরভাগ সময় অনেক জটিল জটিল কোড লিখতে হবে, যেখানে 10-15 লাইন হয়তো কনস্ট্রাক্টরের মধ্যে আমার এরকম কপি করা লাগতে পারে। ঠিক আছে, তো এই চেইনিং এর কনসেপ্টটা তখন আমার বেশ কাজে লাগবে। হ্যাঁ, সাখাওয়াত বলেন। মাল্টিপল চেইনিং করা যায় না? মানে আমি মাল্টিপল কনস্ট্রাক্টর একসাথে চেইনিং করতে চাচ্ছি। এটা কিভাবে সম্ভব? আপনাকে তো একটা কনস্ট্রাক্টর দিয়ে ক্লাস তৈরি করতে হয়, তো আপনি দুইটাকে কল করবেন কোন উদ্দেশ্যে? এরকম একটা সিনারিও বলেন। আর মনে করেন দ্বিতীয় কনস্ট্রাক্টর যেটা আছে, হুম, ডাবল প্রাইস, ওটাতে হুম। আমি প্রথমে চাচ্ছি হচ্ছে আমার মানে ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা আছে ওটা কল কল থাকতে। হ্যাঁ, ঠিক আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর। এখন এখানে আপনার আছে প্যারামিটার, আর আপনি কল করবেন ডিফল্টটা যেটা প্যারামিটার নাই, সেটা উল্টা হয়ে গেল না? মানে এটা আপনি কেন করবেন? অ্যাকচুয়ালি কোড লেখার সময় আপনার কি এরকম সিনারিও কখনো অ্যারাইজ হবে আসলে? সেলেরসে হইলো, কিন্তু তখনও তো আপনি আসলে হচ্ছে গিয়ে একটা কনস্ট্রাক্টরে আলটিমেটলি রিচ করলেন যেটা হচ্ছে তার কাজটা করবে। তো বেসিক্যালি যদি হয় আপনি চান যে সব, এই যেমন এই কনস্ট্রাক্টরের কাজটা কি, যেটা ইমটি কনস্ট্রাক্টর, কাজ হচ্ছে সব ভ্যালুই ডিফল্ট সেট করে দেওয়া লেটস সে। কারণ সে যেহেতু কোনো প্যারামিটার নেয় নাই, সবকিছুর ভ্যালুই ডিফল্ট সেট করে দিবে। এখানে একটা প্যারামিটার নিচ্ছে তাই একটা সেট করবে, বাকিগুলা সব ডিফল্ট সেট করে দিবে। এখানে দুইটাই নিচ্ছে তাই সবগুলাই কাস্টমাইজ সেট করবে। তো আমি কি করতে চাইতে পারি, আমি চাইতে পারি যে আচ্ছা আমি হচ্ছে গিয়ে সবগুলাই ডিফল্ট করতে পারি। সেক্ষেত্রে তো আমি এদিকে যাব, এই কনস্ট্রাক্টরই ইউজ করব। এখান থেকে আমি এখানে আসলে কেন যাব? লেটস সে আমার কাছে একটা ভ্যালু আছে, অথচ আমি চাচ্ছি যে ডিফল্ট ভ্যালু সেট হয়ে যাক। তাহলে এই প্যারামিটারটা আমি নিলাম কেন? তাই ব্যাপারটা না, মানে আমি একটা প্যারামিটার নিলাম কিন্তু আমি চাচ্ছি যে সে এটা ইউজ না করুক। বুঝতে পারছি। ঠিক আছে,
সো আসলে এরকম লজিক্যাল ভাবে চিন্তা করলে দেখবেন যে আসলে এরকমটা আসলে কখনো হয় না বা প্রয়োজন পড়ে না, এবং প্রয়োজন পড়ে নাই দেখেই এরকম কোনো ফিচার নাই। তো ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা কনস্ট্রাক্টর চেইনিং, মেথড ওভারলোডিং এই বিষয়গুলো দেখে ফেললাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে হাত তুলতে পারেন। আচ্ছা, তাহলে এরপরে আমাদের আছে ফাইনালাইজার। নেমস্পেসও আমরা দেখে ফেলেছি। সো আমরা ক্লাস দেখেছি, নেমস্পেস দেখেছি, ফিল্ড দেখেছি, প্রপার্টি দেখেছি, অ্যাক্সেস মডিফায়ার কয়েকটা দেখেছি, কয়েকটা দেখি নাই, অটো প্রপার্টি দেখেছি, মেথড ওভারলোডিং দেখেছি, কনস্ট্রাক্টর দেখেছি, ফাইনালাইজার এখন দেখবো, কনস্ট্রাক্টর চেইনিং দেখে ফেলেছি। তো ফাইনালাইজার, ঠিক আছে। তো কনস্ট্রাক্টর কি করে? অবজেক্ট ইনিশিয়ালাইজের কাজ করে, তাই না? যেমন আমরা এইখানে তো হচ্ছে গিয়ে দেখছি যে প্রাইস ইনিশিয়ালাইজ করলো সে, হ্যাঁ। আগে আমরা যখন পেনে দেখেছিলাম তখন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কনস্ট্রাক্টরের, যে সে হচ্ছে গিয়ে কালার, মডেল এগুলো সেট করেছিল, কারণ এগুলো সব প্রাইভেট রাখা ছিল। যদি আমি কনস্ট্রাক্টরে না দিতাম তাহলে ওগুলার ভ্যালু সেট করার কোনো উপায়ই ছিল না। সো কনস্ট্রাক্টর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঠিক আছে। এবং যেখানে আপনার একটা অবজেক্ট আপনি তৈরি করবেন এবং আপনি জানেন যে একটা অবজেক্ট তৈরি করার সময় কিছু ইনিশিয়াল ভ্যালু রিকোয়ার্ড, এটা দিতেই হবে, মাস্ট। সেখানে আপনাকে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর করতে হবে। আর যদি আপনার ইমটি কনস্ট্রাক্টর থাকে, দ্যাট মিনস হচ্ছে কোনো কিছুই মাস্ট না, ঠিক আছে। আপনি সবকিছুই অপশনাল, আপনি কোনো ভ্যালু সেট না করেই অবজেক্ট বানাতে পারেন। কিন্তু যদি আপনার ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট থাকে এই ভ্যালুগুলো দিতেই হবে, সেগুলো অবশ্যই আপনার কনস্ট্রাক্টরে দিয়ে এরকম ভাবে লক করে দিতে হবে সিচুয়েশনটা, যেন ওই ভ্যালুগুলো না দিয়ে অবজেক্ট কোনোভাবেই না তৈরি করা যায়। সো এই যে আমি কথাগুলো বলছি, এতে আপনাদের একটা জিনিস আইডিয়া হওয়ার কথা, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের আগের যে ধারণা, আমি জানি না সেটা চেঞ্জ হচ্ছে কিনা, ঠিক আছে। যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং খালি ক্লাস বানাইলাম, ইনহেরিটেন্স করলাম, মেথড লিখলাম, এটা আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং না। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর অনেক রুলস এন্ড রেগুলেশনস আছে, ঠিক আছে। এবং একটা ক্লাস বানানোর সময় অনেক চিন্তা ভাবনা করতে হয়, যে আমি এই প্যারামিটারটা কি কনস্ট্রাক্টরে রাখবো, এটাকে কি প্রাইভেট বানাবো না পাবলিক বানাবো। তো আপনি সব গণহারে পাবলিক দিয়ে সুন্দর মতো হচ্ছে গিয়ে সব ওপেন করে ইমটি কনস্ট্রাক্টর দিয়ে ক্লাস লিখে চিন্তা করলেন আমি তো সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করি, ঠিক আছে। আপনি আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তাহলে কিছুই বোঝেন নাই। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমাদেরকে অনেক মাথা চুলকাইতে হয়, যে চিন্তা করার জন্য ক্লাসের নাম কি হবে, মেথডের নাম কি হবে, প্রপার্টির নাম কি হবে, কোনটা পাবলিক হবে, কোনটা প্রাইভেট হবে, কোনটা প্রোটেক্টেড হবে, কোন জায়গায় ইনহেরিটেন্স হবে, কোন জায়গায় ইনহেরিটেন্স করা যাবে না, কোন জায়গায় মেথড ওভারলোডিং করলে লাভ হবে, কোন জায়গায় মেথড ওভারলোডিং করা ঠিক হবে না। তো এই যে প্রত্যেকটা জিনিস, যা ফিচার আমরা দেখছি, এই প্রত্যেকটা জিনিস ডু অ্যান্ড ডোন্ট ডু, এই এ, দুইটার মধ্যে হচ্ছে গিয়ে আপনার অনেক চিন্তা ভাবনার বিষয় আছে, ঠিক আছে। সো